হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আজকের এই ভিডিওতে দেখে নেব কেপিএসআই অর্থাৎ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা 2023 সাল, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 28 তারিখে, 28 জানুয়ারি। তার যে ম্যাথের কোশ্চেন্স গুলো আছে সেগুলো সলিউশন 25 কোশ্চেন্স আই থিঙ্ক এখানে আছে, সেগুলো দেখবো। দুটো পার্টে আমি করাবো, একটা হচ্ছে ম্যাথের পার্ট এবং একটা রিজনিং। ম্যাথ এবং রিজনিং এর যে সকল কোশ্চেন্স গুলো এসেছিল দুটো পার্টে আমরা ডিসকাস করবো। তো চলো দেখে নিই কি কি কোশ্চেন্স ছিল ম্যাথের থেকে। তো আমি অ্যাজ ইট ইজ কোশ্চেন পেপারে যেরকম ভাবে কোশ্চেন ছিল আমি সেভাবে এখান থেকে তুলে নিয়েছি, সেখান থেকে আমরা এগুলোকে সলভ করব। এবং এর যে পিডিএফ কপি অর্থাৎ যেটা কোশ্চেন্স গুলোর আর কি, শুধু ম্যাথের কোশ্চেন্স গুলোর, সেটা এরকম ভাবেই আর কি যেটা সলভ করবো এখানে, সেটা তোমরা টেলিগ্রামে পেয়েও যাবে, স্মার্ট ম্যাথস এর টেলিগ্রামে, যার লিংক উপরে পেয়ে যাচ্ছ। দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন ইন্টারেস্ট। কি বলছে, 1000 টাকার 10% হারে 3 বছরে তুমি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। অনেকবার আমি আমার স্মার্ট ম্যাথস এর মেইন চ্যানেলে এটা তোমাদের করিয়েছি। কি 10% করে 3 বছর মুখস্থ রাখতে বলেছিলাম, 10% করে 3 বছর কত হয়ে যায় সরল সুদ আর চক্র সুদের পার্থক্য 3.1%। কত? 3.1%। কারণ শুধু চক্রবৃদ্ধি সুদ বললে 33.1% হয় আর সরল সুদ 30, তো চক্রবৃদ্ধি সরল বাদ দিলে 3.1%। এটার পরে 3.1% এর ভ্যালু কত হবে? 31 হবে। 3.1% 1000-এর উপরে ক্যালকুলেট করো, 31। পরেরটা যদি আসি, দেখো এর পরের প্রশ্ন যেটা ছিল, একটা কোশ্চেন কি দেওয়া আছে এটা দেখা যাক। আচ্ছা, বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এর দক্ষতা হচ্ছে বি এর 3 গুণ। এ নল আর ওদিকে হচ্ছে বি নল, ঠিক আছে? তো বি নলের দক্ষতা 1 হলে এ নলের দক্ষতা হচ্ছে 3। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট। এই কোশ্চেনটা বলো যদি তোমরা স্মার্ট ম্যাথস আমাকে ফলো করে থাকো, আমি যে পাইপ সিস্টেমের কোশ্চেন গুলো করিয়েছিলাম নল চৌবাচ্চার, এই কোশ্চেনটা করিয়েছিলাম, ডিটো এই 16 মিনিটের কোশ্চেনটাই আমার যতদূর মনে পড়ছে আমি করিয়েছি। হতে পারে ইউটিউবে বা পেইড কোর্সে, এই এবং সেম কোশ্চেন, ঠিক আছে? তো এটা যদি আমি বলেছিলাম ওদের যে দক্ষতা তার যা রেশিও হয়, টাইমের রেশিওটা তার উল্টো হয়, 1:3 হবে। তাহলে দেখা যাচ্ছে এর 2 ইউনিট সময় কম লাগছে। এই 2-এরই মান দেওয়া আছে আমাকে 16 মিনিট। 2-এর মান যদি 16 হয় তাহলে 1-এর মান হচ্ছে 8 মিনিট। ওকে, 1-এর মান 8 মিনিট। তো বলছে দুটো নল দ্বারা একসাথে কাজ করলে চৌবাচ্চা ভর্তি হতে কত টাইম লাগবে। আচ্ছা, চৌবাচ্চার ক্যাপাসিটি কত দেখো, এটা হচ্ছে 8 মিনিট, 1-এর ভ্যালু কত? 8 মিনিট। 1-এর ভ্যালু যদি 8 মিনিট হয় আর এ একা, 1-এর ভ্যালু যদি 8 মিনিট হয় তাহলে এর আচ্ছা বি এর দেখো, বি এর ভর্তি করতে কতক্ষণ সময় লাগে? 3 ইউনিট সময় লাগে। 1 ইউনিটের ভ্যালু যদি 8 হয় তাহলে 3-এর ভ্যালু কত? বলবে স্যার 24। ওকে, 24, ঠিক আছে? তার মানে বি এর স্যার 24 মিনিট টাইম লাগে, আর বি 1 মিনিটে 1 ইউনিট করে ভর্তি করতে পারে, এটা ওর দক্ষতা। তাহলে যে ট্যাঙ্কের ক্যাপাসিটি সেটা কি হলো? এক এক ইউনিট ভর্তি করতে পারে 1 মিনিটে, 24 মিনিটে 24 ইউনিট, এটাই হয়ে গেল গোটা ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার এই 24 ইউনিট যদি তুমি দুজনকে ভর্তি করতে দাও, দুজনে মিলে একসাথে কাজ করলে 1 মিনিটে 4 ইউনিট করে ভর্তি করতে পারে, তাহলে 24 ভর্তি করতে ওদের 6 সময় লাগবে। ওকে, সো এটার উত্তর আমাদের কত আসবে? 6 আসবে। পরেরটা দেখি। দেখো, तबीयत थोड़ा थोड़ा क्या बहुत ही ज्यादा খারাপ है, ঠিক আছে? তাও চেষ্টা করছি যে যেহেতু প্রিভিয়াস ইয়ার একটু ফটাফট সলভ করার চেষ্টা করছি। দেখো, এর ক্যাপাসিটি বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। একই জিনিস, একই জিনিস, আগের কোশ্চেন এই কোশ্চেনে কোনো পার্থক্য নেই, শুধু ভ্যালু গুলো আলাদা আছে। এই একই গল্প, সেম টু সেম দিয়ে রেখেছে এ বি, ঠিক আছে? 3 গুণ কর্মক্ষম, যেমন দেখো আগেরটা তাই দেওয়া ছিল না, দ্য ক্যাপাসিটি ইজ থ্রাইস দ্যাট অফ সামথিং, ওটাই। তাহলে এখানেও 3 হলে এটাও কি হবে? 3/1 হবে। মানে এটা রেশিও 3:1। যদি ওদের এফিসিয়েন্সি বা দক্ষতা রেশিও যদি এটা হয়, তাহলে তাদের যে কাজ করার রেশিও সেটা কি হবে? 1:3 হবে। এবার এটা যদি 1:3 হয় তাহলে এর কত কম সময় লাগছে? 2 সময় কম লাগছে। ওখানে 2 এর ভ্যালু 16 দেওয়া ছিল, এখানে 20 দেওয়া আছে, ব্যাস এটুকুই। তাহলে 1-এর ভ্যালু কত? 10। 1-এর ভ্যালু যদি 10 হয়, 3-এর ভ্যালু কত? 30। তার মানে বি 30 দিনে কাজটাকে কমপ্লিট করতে পারে, আর প্রত্যেক দিন বি করে 1 ইউনিট করে। তাহলে টোটাল কাজ বলতে পারি আমি, টোটাল ওয়ার্ক হচ্ছে কত? 30 × 1 30। ওটা পাইপ নল চৌবাচ্চা ছিল হয়তোবা, আর এটা হচ্ছে কাজ। তো 30 ইউনিট কাজ তুমি দুজনকে একসাথে করতে দাও, 3 আর 1-এ 4 ইউনিট করে প্রত্যেক দিন করে, তাহলে কত হবে? 4 7 28, মানে 2 দিয়ে কাটলে 15, 7.5 দিন। কত? 7.5, এটা হয়ে যাবে, ঠিক?
পরের প্রশ্ন 47 নম্বর। দেখো এখানে কি দেওয়া আছে এটা দেখি। দেখো এখানে বলছে যে একজন ব্যক্তি আছে যে ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তাহলে তার শতকরা লাভ কত হতো। দেখো এখানে হচ্ছে এটা আমার ক্রয় মূল্য, ও কত লাভ করছে, কত ধার্য মূল্যের উপরে ছাড় দিয়ে বিক্রি করে 19%, তাহলে ক্রয় মূল্যের 119% এটা কি বিক্রয় মূল্য। ঠিক আমি আবার উল্টো ভাবে বলতে পারি স্যার ধার্য মূল্যের উপরে 15% ছাড় দেওয়া অর্থাৎ ধার্য মূল্যের 85% এর ভ্যালু কত, এটাও আমার স্যার বিক্রয় মূল্য, দুটোই বিক্রয় মূল্য। এটা প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন, যে কোনো বই পেয়ে যাবে, একদম ডেটা এই ভ্যালু সহই পাবে। সিপি বাই এসপি কত, পার্সেন্ট পার্সেন্ট কাটা 17 পাচ্ছে 85, 17 সাথে 119। ক্রয় মূল্য আর এটা সরি ধার্য মূল্য, ক্রয় মূল্য আর ধার্য মূল্যের আমি অনুপাত পেলাম। এবার বলছে ও যদি ধার্য মূল্যেই বিক্রি করে দিত, 5 টাকা কিনে 7 টাকা দিয়ে বিক্রি করতো, কোনো ছাড় না দিত, তাহলে লাভ কত হতো, 2 টাকার লাভ হতো। কতর মধ্যে, 5-এর মধ্যে। তো 5-এর মধ্যে 2 টাকার লাভ মানে কত, 5 20 তে 100, 20 দুনা 40%। ঠিক আছে, তো এটার উত্তর আমাদের 40 আসতো সেক্ষেত্রে। নেক্সট দেখো পরেরটা। ওকে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে কি বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আমি 123, 178 এবং 244 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। একই ভাগশেষ থাকার কনসেপ্ট আমি করিয়েছি তোমাদেরকে। একই ভাগশেষ কখন থাকে, একই ভাগশেষের কোশ্চেন বললে কি করব আমরা, এগুলোর বিয়োগ করব। প্রসেসটা কি সেটা আমি করেছি। আমার যদি কেউ মানে ম্যাথসের পেইড কোর্সে ক্লাসে থেকে থাকো তাহলে দেখবে সব ভেঙে চুরে করানো আছে, তার বাইরে কিছু নেই। ইউটিউবে অনেক সময় এগুলো আমি করিয়েছি। তো এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে, 178-এর থেকে এটা বাদ দাও, 3-এর পরে 5 8, আর 12-এর পরে 5 17 55 হলো। আর 244 থেকে 78 বাদ দাও, 8-এর পরে 6 14 1 17 18, 18-এর পরে 6 এটা। এই দুটোর তুমি গসাগু বের করো, কত স্যার, এই দুটোর গসাগু হচ্ছে 11, তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে 11। যে গ্রেটেস্ট নাম্বারটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 11। নেক্সট দেখো, দুটো সংখ্যা আছে যাদের অনুপাত বলছে কত, 3:5। দুটো সংখ্যা যাদের অনুপাত কত দেওয়া আছে, 3:5 দেওয়া আছে। প্রত্যেকের সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটোর অনুপাত হয়ে যায় 5:7। তো ভাই ছিলি 3:5, হয়ে গেলি 5:7, কত করে বাড়লো, এখানে দেখো 2 বাড়লো, এখানেও 2 বাড়লো। ঠিক আছে, তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 10, 2 এর ভ্যালু 10 হলে 1 এর ভ্যালু 5, 1 এর ভ্যালু 5। সংখ্যা দুটোর সমষ্টি বলছে, সংখ্যা দুটোর সমষ্টি কত, 5 আর 3 8 ইউনিট, তাহলে 8 এর ভ্যালু কত, 8 5 40। এটা কেউ একজন 16 উত্তর করেছে, 16 হবে না। দেখো 2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 10, আমাকে কি বলেছিল প্রত্যেক সাথে 10 যোগ করা হয়, তাহলে 2 এর ভ্যালু 10, 1 এর ভ্যালু 5, তাহলে 8 এর ভ্যালু 40। সংখ্যা দুটোর সমষ্টি হচ্ছে 40। নেক্সট দেখো, আচ্ছা এটা কি ছিল, একটা পাত্র আছে, একটা পাত্রে 20 লিটার দুধ আছে, কতটা, 20 লিটার। পাত্রটি থেকে আমি 4 লিটার দুধ তুলে নিয়ে তার পরিবর্তে যদি সমপরিমাণ জল অ্যাড করে দিই, এই পদ্ধতি আরো একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত থাকবে। তো এটার উপর একটা ফর্মুলা আমরা জানি যে ফাইনাল দুধের কোয়ান্টিটি যদি বের করতে হয় তাহলে ফাইনাল কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি কতটা দুধ ছিল 20 ইনটু 1 মাইনাস প্রত্যেকবার কত করে তুলেছো 4 লিটার করে, বাই আগে শুরুতে কত ছিল, পাওয়ারে হচ্ছে কতবার প্রসেসটাকে করা হয়েছে, একবার করা হয়েছে আর পরে আরেকবার, দুবার মোট। তাহলে ফাইনাল যে দুধ থাকবে সেটা থাকবে এত লিটার। তো এটা হলো 20, 4 5 20, 5 1 5 থেকে 1 গেলে 4/5 এর হোল স্কয়ার, অর্থাৎ 20 ইনটু 16/25, এটাই 5 5 25, 5 4 20, 16 4 64 দুনা 128, মানে 12.8। ওকে, 12.8 হবে এখান থেকে উত্তর। নেক্সট দেখো এর পরেরটা কি দেওয়া আছে, দেখো এর পরের কোশ্চেনে আসছি। ওকে, দেখতে পাচ্ছ আশা করি। বলেছে অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বর কি, অরুণের ইংরেজি আর অঙ্ক, অরুণের ইংরেজি আর অঙ্কের যে প্রাপ্ত নম্বরের সমষ্টি সেইটা কত হচ্ছে 170, এবং নম্বরের পার্থক্য 10। ইংরেজি আর অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত, তার মানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে আর এক্স মাইনাস ওয়াই, দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল যদি দেওয়া থাকে, সংখ্যা দুটো যদি ডাইরেক্ট বের করতে হয় তার জন্য প্রসেস হচ্ছে একবার এই ভ্যালু দুটোকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ দিই সেটা হবে বড় সংখ্যাটা, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিলে ছোট সংখ্যাটা।
এবার যখন তুমি যোগ করে 2 দিয়ে ভাগ দিচ্ছ আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিচ্ছ, তারপর তাদের অনুপাত বের করছো। তার মানে কি নিচের যে 2 দিয়ে ভাগ দিচ্ছ মানে x প্লাস ওয়াই বাই টু আর ইস টু এক্স মাইনাস ওয়াই বাই টু, তো 2 দিয়ে কাটা যাবে। তার মানে আমি সংখ্যা দুটোর অনুপাত যদি বের করতে চাই, মানে ইংরেজি আর অঙ্ক প্রাপ্ত নম্বরের অনুপাত বের করতে চাই, তাহলে পরে তাকে আমাকে জাস্ট যোগ করে এই দুটোকে ভ্যালুকে যোগ করতে হবে একবার, একবার বিয়োগ করে অনুপাত করলেই হবে। তাহলে 170 আর 10 কত হচ্ছে 180, আর 170 থেকে 10 গেলে হচ্ছে 160। ওকে, এইটা তো এটা কত কত হবে 2 নং 18, 2 8 16, 9:8, 9:8 হয়ে যাবে উত্তর। দেন দেখো পরের কোশ্চেন। আচ্ছা এটা কি ছিল দেখা যাক। বলছে 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করলো। 1 মার্চ এ আরো 2,000 টাকা 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুনে বি 10,000 টাকা তুলে নেয়। 31 ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে বি কত পাবে? তো আমরা ওদের অনুপাতটা বের করবো আগে এ আর বি এর। দেখো হাজারের গল্পগুলো আমি নিচ্ছি না, আমি শুধু 60-20 দিয়ে কাজ করবো, কারণ আমরা যদি অনুপাত বের করবো হাজারগুলো কাটা যাবে, তো লেখার দরকার নেই ওটা। এ আর বি কত 40 আর 60, তা এ দিয়েছিল 40 আর বি দিয়েছিল 60, এটা আমি ধরলাম। এবার কি হলো, জানুয়ারিতে দিয়েছিল মার্চে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস টাকাটা খাটলো, তো এই 40 টাকা এর খাটলো 2 মাস। তারপরে এ কি করলো, আরো 20,000, তো 20,000কে আমি 20 ধরছি, তাহলে 20 আরো অ্যাড করলে এখন কত হয়ে যাবে 60। এই টাকাটা কত 31শে ডিসেম্বর অবধি, মানে গোটা 12 মাসের ঘটনা বলছে। তাহলে এদিকে 2 মাস যদি হয়ে যায় তাহলে আরো 10 মাস খাটবে। বি এর কি হবে, বি 60 টাকাটা তো দিয়েই ছিল, ও কি 1 জুনে তুলেছে, 1 জুন, তার মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 5 মাস অবধি বি এর মার্কেটে 60 টাকা করে খাটে। তারপর কি করে বি, এবার 60 এর থেকে 10 তুলে নেয়, 10,000 মানে 10 টাকা তুলে নেয়, তাহলে হয়ে গেল কত 50, এটা বাকি 7 মাস ওর বিজনেসে খাটবে। এটা আমি রেশিও করব। তো এখানেও দেখো তুমি 10 কমন নিয়ে কাটাই দিতে পারতে, এই 10, তাহলে এটাও কেটে যাবে। এখানে হলো 4 দুনা 8 আর 6 10 60, 4 দুনা 8 6 10 60, তাহলে কত হয়ে গেল 68 হয়ে গেল। এখানে হলো 6 5 30 আর এখানে হলো 35, তাহলে কত হয়ে গেল 65 হয়ে গেল। তো 68 আর 65, ঠিক আছে, দুটো যদি যোগ করি কত হয়, 8 আর 5 13, 3 হয়ে থাকলো 1, 6 4 12 আর 1 13, 133। আর আমাকে কি বলা আছে যে টোটাল প্রফিট হচ্ছে এইটা, তো টোটাল প্রফিট এই অনুপাতে ডিস্ট্রিবিউট করব। 133 এর ভ্যালু যদি হয়ে যায় 33,250 টাকা, তাহলে কার বের করতে বলেছে, বি এর প্রফিট। বি এর প্রফিট কত 65 মান। ওকে, তো 133 দিয়ে কততে কাটে, এটা কাটাকাটি যাওয়ার উচিত, দেখা যাক কত দিয়ে, 15 25, 25 দিয়ে দেখা যাক তো, 25 দিয়ে কাটলে 25 দিনে 75 থাকলো 7, 25 দিনে 75 মানে 82, 8, 25 থেকে 25, 25 দিয়ে কাটা যাবে ডাইরেক্টলি এটা, তার মানে 250 শূন্য হলো। 25 5 125 আর থাকলো 12, 25 6 150 আর 12 মানে 162, 16250, এটা হবে উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেন। আচ্ছা এর পরেরটা দেখো কি ছিল। ওকে, সো পরের কোশ্চেনটা দেখতে পাচ্ছ অনেকটা এইরকম কোশ্চেন আছে আমাদের কাছে, যে এ এবং বি সাইকেলে চেপে 8 মিটার প্রতি সেকেন্ড এবং 5 মিটার প্রতি সেকেন্ড বেগে একই অভিমুখে, মানে একই অভিমুখে, কিন্তু কোথায় ইংরেজিটা পড়ি, ইন দ্য সেম ডিরেকশন, মানে একই দিকে যাচ্ছে। কোনো এক সময় বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল, পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তো মোদ্দা কথা ওদের মধ্যে গ্যাপ ছিল 180 মিটার। আমি সবকিছু ভুলে দেখবো 70 সেকেন্ডে ওদের মধ্যে কি ঘটনা ঘটছে, 70 সেকেন্ডে কে কতটা যাচ্ছে, এটা বের করো, বের করে বিয়োগ করে দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে গ্যাপটা বাড়লো না কমলো না কি হলো, 70 সেকেন্ডে কি ঘটনা ঘটছে এটা দেখো। তো একজন 8 মিটার প্রতি সেকেন্ড এবং আরেকজন 5 মিটার প্রতি সেকেন্ড, তাহলে আমি দেখছি 1 সেকেন্ডে একজন আরেকজনের থেকে, মানে এ বি এর থেকে 3 মিটার বেশি যেতে পারে, 1 সেকেন্ডে এ বি এর থেকে 3 মিটার বেশি যায়, তাহলে 70 সেকেন্ডে ও 200, 3 ইন্টু 70 কত 210, 210 মিটার বেশি চলে যাবে। তো প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছিল কি বি এর থেকে আগে ছিল,
এবার কি করবে, এ বি কে ক্রস করে নেবে। কেন? কারণ ওই যে 70 সেকেন্ডে দেখা গেল এ 210 মিটার অতিরিক্ত চলে গেছে বি এর থেকে। তার মানে ওই যে গ্যাপটা ছিল 180, ওই গ্যাপটা তো কভার হয়েই যাবে, হয়ে এক্সট্রা গ্যাপ তৈরি হবে ওদের মধ্যে। এবার এ আগে চলে যাবে বি এর, কত হবে 30 মিটার আগে চলে যাবে। এ বি কে ক্রস করে 30 মিটার আগে চলে যাবে, গ্যাপ হবে ওটা। আচ্ছা, তারপরে কি বলছে দেখা যাক এটা। একটা ট্রেন আছে, একটা ট্রেন ওয়াজ মুভিং এট আ স্পিড অফ 45 কিলোমিটার পার আওয়ার। ওকে, ভালো কথা। বিপরীত দিক থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা আসা এক ব্যক্তিকে, বিপরীত দিক থেকে মানে অপোজিট ডিরেকশন থেকে ট্রেনটা 18 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটার দৈর্ঘ্য কত? দেখো, ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যই অতিক্রম করা, ঠিক আছে। এবার ট্রেন, আমরা জানি যখন দুটো বস্তু গতিশীল, একটা ট্রেন এবং একটা মানুষ, তখন যে গতিবেগটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপেক্ষিক গতিবেগ হয়। আর সেটা কিভাবে বের করতে হয়? দুজনের গতিবেগ প্লাস হয়ে যাবে, যোগ হবে কখন? যদি বিপরীত দিক থেকে আসে। তো এখানে বিপরীত দিক থেকে, তো এখানে যে গতিবেগটা বা রিলেটিভ স্পিডটা হবে সেটা কত হবে? একজনের 45 এবং আরেকজনের 5, দুটো অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 50 কিমি প্রতি ঘন্টা। তাহলে 50 কিমি স্পিডে যদি কোনো একটা মানে যে দৈর্ঘ্য অতিক্রম করতে 18 সেকেন্ড লাগে, তো আমি এটাকে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড করি, আমি 5/18 দিয়ে গুণ দিলাম, এটা স্যার মিটার প্রতি সেকেন্ড হলো। এবার এতটা গতিবেগে গিয়ে তুমি একটা দূরত্ব অতিক্রম করতে তোমার যদি 18 সেকেন্ড লাগে, তাহলে সেই দূরত্বটা কি হবে? স্যার দূরত্ব হচ্ছে স্পিড ইনটু তার সাথে টাইম। এটা হয়ে যাচ্ছে দূরত্ব, কিসে? মিটারে আসবে, কারণ আমি এটা মিটার প্রতি সেকেন্ড করে নিয়েছিলাম। তাহলে স্যার 18 কাটা গেল, 50/5 = 250। তাহলে এতটা দূরত্ব কভার করা হয়েছে, আর সেটা নিজের ট্রেনের দৈর্ঘ্যই কভার হবে। তো ট্রেনের দৈর্ঘ্য কত? 250 মিটার। কোশ্চেনটা দেখো, বলছে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে হয় সুদে আসলে এত টাকা, আর 3 বছরে এত টাকা, সুদের হার কত? এটা বের করতে হবে। 1 বছরে এত আর 3 বছরে এত টাকা হয়ে যায়। তো তোমরা বেসিক রুল প্রয়োগ করে করতেই পারো যে স্যার আমার যদি টাকাটা পি হয়, তাহলে পি টাকার উপরে 1 প্লাস সুদের হার হচ্ছে আমার r%। 1 বছরে যদি আমি সুদ আসল বলি, সেটা আমাকে দেওয়া আছে 5,500। আর এই পি টাকাটার উপরে যদি আমি 1 প্লাস r/100 পাওয়ারে 3 বলি, মানে 3 বছরের বলি, তাহলে স্যার সুদ আসল হচ্ছে আমার 6,655। এটাই দেওয়া আছে। তুমি যদি ভাগ করে দাও, বাই করে দাও, মানে এইটাকে দ্বিতীয়টাকে এটাকে ওটা দিয়ে ভাগ দাও, এটাকে এটা দিয়ে ভাগ দাও, পি ইন্টু 1 প্লাস r/100 পাওয়ারে 1, আর এটার নিচে হচ্ছে আমার 5500। তাহলে কি হবে দেখো, পি পি আমার কাটাই চলে যাবে। এবার ভিতরের জিনিসটা তো সেম আছে, তাহলে পাওয়ারে এখানে কিউব আর এখানে 1, তাহলে কাটাকাটি করলে স্কোয়ার পড়ে থাকবে, 1 প্লাস r/100 স্কোয়ার। আর এখানে এটাকে কাটাকাটি করলে কত হয়? 5 দিয়ে কাটলে 1100, আর 5 একে 5, 1 গেল, 5 3 15, 1 গেল, 5 3 15, এটা 1100 আর 1331। ঠিক আছে। সো এটাকে আমি এবার কি করে বের করবো এখান থেকে? 1100 তো 11 দিয়ে কাটা যাবে এটাকে, ঠিক না? 11 দিয়ে দেখো কাটা যাবে, 100, ঠিক। 11 দিয়ে কাটলে কত হয়? 11 1 11, 11 2 22, 11 1 11, ঠিকই আছে। 121 বাই হচ্ছে গিয়ে আমার 1000। তো এখানে আমি এটাকে কত, 11/10 এর হোল স্কোয়ারও আমি লিখতে পারি, পারি কি পারি না? তো দুপাশ থেকে স্কোয়ার স্কোয়ার ভ্যানিশ করো, তুমি পেয়ে যাচ্ছ কত? 1 প্লাস r/100, এটা ইজ ইকুয়াল টু স্যার 11/10। এই 1টা যদি ওপাশে গিয়ে মাইনাস করো, তুমি পাবে 1/10। এটা কাটাকাটি করলে r এর মান 10। তো এটা হচ্ছে বেসিক্স দিয়ে, বাট আমাদের এত ঝামেলা করার দরকার নেই। আমাদের জাস্ট বুঝতে হবে এখানে একটাই জিনিস, যে স্যার 1 বছর পরে কি হয়েছে হয়েছে, এখন আমার কাছে টাকা হচ্ছে 5,500 টাকা, এবং এইটা 2 বছরে আমার হয়ে যাচ্ছে 6,655। আমি এই দুটো রেশিও বের করব। এখন আমার প্রিন্সিপাল এটা স্যার, অ্যামাউন্ট এটা। 2 বছর মাঝখানে টাইম আমার 2 বছর। তুমি তখন যদি রেশিও বের করো, তাহলে তুমি এরকম রেশিও পেয়ে যাচ্ছ এই দুটোর, 1331। কাটাকাটি করলে তুমি পাচ্ছ 100, 121। এইটাকে যদি আমি বর্গমূল করে দিই 2 বছরের যেহেতু, তাহলে আমি পাবো 10 থেকে নিয়ে 11, অর্থাৎ একের সুদ কতর মধ্যে? 10-এর মধ্যে, ইন্টু 100%, অর্থাৎ সুদের হার হচ্ছে 10%। তো এইভাবে করে বের করতে পারবে। পরে দেখি একটা সরলীকরণ বা একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, এটা সরল করতে হবে। 12 পূর্ণ 1/3 প্লাস সামথিং সামথিং। তো এটা করার জন্য এই যে সামনে যেগুলো আছে 12, 10, এগুলোকে আমি আলাদা করে যোগ বিয়োগ করতে পারি। 12 আর 10-এ 22, 22-এর থেকে 7 আর 1-এ 8 বাদ চলে যাবে।
তাহলে কত হবে 14, এদিকে কত হয়ে গেল 14 হয়ে গেল। তো তুমি চাইলে এখানে উত্তরটা করে দিতে পারো, দেখো কারো, কিন্তু একটা রিস্ক নিয়ে যদি লাস্টে হয়, কিন্তু হতে পারে আবার পরে কমেও যেতে পারে, বাড়তেও পারে। সো জাস্ট 14 থাকলো, বাকি কি থাকলো দেখো 1/3, 5/6, 2/3। এটা তখনই করবে যদি লাস্ট আর টাইম ফাইম না থাকে, 1 সেকেন্ড বাকি আছে, তখন তুমি উত্তর করতে পারো, কিন্তু সেটা রিস্কি হয়ে যাবে, কারণ হতে পারে ভগ্নাংশগুলো যোগ করে টোরে নিয়ে একের থেকে বড় কোনো ভগ্নাংশ আসলো, ঠিক আছে, বা তাহলে একের থেকে বড় হবে না, কারণ 15 উত্তর নেই, ছোট হয়ে যেতে পারে, এখানে এমন একটা মাইনাসে উত্তর চলে আসলো যেটা বাদ দিতে গেলে 14 থেকেও কমে যেতে পারে কিন্তু, ঠিক আছে। তো ওটা তখনই রিস্ক নেবে, আদারওয়াইজ নেবে না। তো আমি এইগুলো লসাগু করি, কত আছে আমার এগুলো লসাগু করলে 21, তাই না, বা 14, 6 3 18, 7 3 21, 21 নিতে হবে এটাকে, 3 6 আর ওদিকে 7 আছে, 21 21 নিলেও হবে না, কারণ 6 যেহেতু আছে তো 42 নিতে লাগবে আমাকে, 42। তো 3 দিয়ে যদি করি তো 3 14, তাহলে 14 1 14 হলো, 6 7 তো 7 5 35, 3 14 2 28, আর 7 6 তো 6 4 24, অর্থাৎ 14 প্লাস কি দাঁড়াচ্ছে এবার দেখো এখানটায়, 5 আর 4 9, আর 3 আর 1 4, 49, এদিকে হবে 8 আর 4 12, 2 হাতে থাকলে 1 52, দেখো মাইনাসে চলে আসবে, তাই না। তো 49 এটা -3 হয়, আর 3 দিয়ে কাটা দিলে 14 হয়, তাহলে -1/14, 14 -1/14। কিন্তু অপশন তো ওরকম নেই, তাই আমি এটা কি করতে পারি, 14 কে আমি লিখতে পারি 13 প্লাস 1 - 1/14। এটাকে লসাগু যদি তুমি করো তো 14 থেকে 1 বাদ গেলে 13 হবে, 13 পূর্ণ 13/14। তো এটা আমাদের কিন্তু এখান থেকে উত্তর। ওকে, নেক্সট দেখো এটা কি দেওয়া আছে, একটা ভালো সালো কোশ্চেন আই থিঙ্ক মনে হচ্ছে, দেখা যাক কি বলেছে। এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে ফিক্সড ডিপোজিট করে, এমন ভাবে রাখে যে প্রত্যেকের বয়স, এটা আমরা জানি, 18 বছর হলে প্রত্যেকে 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4800 টাকা বেশি রাখলেন। ঠিক ছোট মেয়ের জন্য তিনি কত রেখেছিলেন? তো দেখো প্রত্যেকে পাবে 38,000 টাকা। এবার দেখো 15% হারে, ঠিক আছে, এবার যার বছর 12 বছর, তার টাকাটা কত মাসের জন্য, কত দিনের জন্য খাটবে? 6 বছরের জন্য খাটবে। তো এখানে কি কিছু চক্রবৃদ্ধি সুদ বলা হয়েছে? না, কিছু বলা হয়নি। দেখো চক্রবৃদ্ধি সুদের কথা বলা হয়নি, শুধু 15% রেট অফ ইন্টারেস্ট বলেছে, তাহলে আমরা সরল সুদ ধরে করব। তো 15% হারে এ 12 বছর বয়স, 6 বছর পরে টাকা ফেরত পাবে, তাহলে 15% করে 6 বছর মানে 90%, কত? 90% এর সুদ পাবে ও। তাহলে সুদ আসল কত হয়ে যাবে? 190। সুদ আসল 190, সেটা হচ্ছে 38,000 দেওয়া আছে, তাহলে 190%। ওকে, 190%, তাহলে 190% এর ভ্যালু যদি হয়ে যায় 38,000 টাকা, তাহলে ওর জন্য যে টাকাটা রেখেছিল সেটা 100%। 90% তো সুদ আছে এর মধ্যে, তাহলে অ্যাকচুয়াল টাকাটা কত? 100। তো আমি এখানে 0 আর এখানে একটা 0 কাটলাম, 19 দিয়ে কাটলে 19 দুনা 38, 2000, আর এদিকে 10, 20,000 টাকা। তার মানে বড় মেয়ের জন্য উনি 20,000 টাকা রেখেছিলেন, আর ছোট মেয়ের জন্য তিনি কি বলেছেন? 4800 টাকা কম রেখেছেন। বড় মেয়ের জন্য 4800 টাকা বেশি রেখেছেন। বলেছে না, বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4800 টাকা বেশি রাখলেন। তাহলে ছোট মেয়ের জন্য 4800 টাকা তিনি কম রেখেছিলেন নিশ্চয়ই। 0 0 8 এর পরে 2 10, ওখান থেকে 1 4 আর কে 5 15। ওকে, তো 15,200। তাহলে কি বলেছে? ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? ছোট মেয়ের জন্য তিনি রেখেছিলেন 15,200 টাকা। তো এইটুকু করেই আমরা উত্তর বের করে নিতে পারবো, এখান থেকে আর কিচ্ছু নেই। নেক্সট দেখো, আচ্ছা এইটাতে বলছে একটা কনস্টিটিউয়েন্সি আছে, মানে একটা ভোট ভোট ফোট আছে আর কি, ভোট হচ্ছে একটা জায়গায়, ঠিক আছে, এক সেকেন্ড, হ্যাঁ। তো ভোট হচ্ছে, 25% ভোট আর কি করছে, ভোট দানে ভোট দেয়নি, ঠিক আছে, আর যারা ভোট দিয়েছে তার মধ্যে আবার 2% ভোট বাতিল হয়ে যায়। একদম ডিপ তো বইয়ের থেকে প্রিভিয়াস ইয়ারে কপি করা, নতুন ডেটাও দেওয়া হয়নি, একদম এই 9,261 চেনা জানা আর কি, ঠিক। তার মধ্যে 2% ভোট বাতিল হয়ে যায়, যে গ্রাহ্য ভোটের 75% পেয়ে যিনি নির্বাচিত হয়েছিলেন, ঠিক আছে। তো অনেকের হয়তো মুখস্থ হয়ে যাবে, আমার প্র্যাকটিস কত 16,000 16,800 এরকম কিছু একটা, বা আসতে পারে 18,000, দেখা যাক। তবে মোট ভোটার কত? তো যেহেতু 25% বলেছে, 200%-এ চলছে, আমি এক কাজ করবো, আমি 25%-এর ভগ্নাংশে ভ্যালু নিই 1/4। কেন? তুমি 100 ধরেও নামতে পারো, 100টা ভোটার ধরে, তাতে কি হবে, তোমার ভগ্নাংশে আসবে উত্তর অনেকগুলো।
ফ্র্যাকশন নিয়ে কাজ করতে হবে। আমি চাইছি না সেটা, আমি আগে 25% ভগ্নাংশ করে নিলাম। 2% মানে হচ্ছে 1/50, আর ওদিকে আর একটা 75% আছে, 25 3/4, 25 3 75, 4। আমি নিচের যে ভ্যালু গুলো 50 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16 5 80, আমি টোটাল ভোটারকে 800 ধরলাম টোটাল ভোটার হচ্ছে আমার 800 জন। এতে বড় সুবিধা কি হবে দেখো, এই 800 ভোটারের মধ্যে, এটা আমি ধরেছি 800 ভোটারের 25% ভোট দেয়নি, তাহলে 25% মানে কি 1/4, মানে 200 জন ভোট দেয়নি, তাহলে -200 বাদ হয়ে গেল, তাহলে বাঁচলো কত 600 জন। এই 600 জনের মধ্যে থেকে 2% ভোট বাতিল হয়ে যায়। এর 2% বের করো, 2% কত 120, 6 দুনা 12, 120 কেন বলছি, 50 তো 12, কত 12, তাহলে 12টা ভোট বাতিল করে দাও, এর মধ্যে থেকে 2% ভোট বাতিল হয়ে যায় 12টা, তাহলে কত হয়ে যাবে 588, 588 2 90, 588টা। এবার এই 588টা ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এতটা ভোট পান, তার মানে এর 75% এর ভ্যালুই আমাকে দেওয়া আছে 9261। এবারে 75% মানে কি, এর 3/4, 75%, 4 দিয়ে কাটো দেখো, 4 একে 4, 1 গেল, 4 4 16, 4 7 28, 3 7 21, হাতে থাকলো 2, 14 3 42, আর 2 হলো 44, 441। এইটারই মান আমাকে 9261 দেওয়া আছে, তাহলে 441 এর ভ্যালু হচ্ছে 9261 যদি হয় অ্যাকচুয়ালিতে, তাহলে কি মোট ভোটার আমার 800 এর ভ্যালু কত? তো এটা দেখো কাটা যাবে, 444 কে 21 দিয়ে কাটে, 21 এর কিউব করলে পরে হয় 9261, আর 21 এর স্কোয়ার হয় এটা, তো 8 একে 8, 8 দুনা 16, 16800। তো এই যে বলছিলাম প্রথমেই যেটা 16800 হচ্ছে মোট ভোটার ছিল। নেক্সট দেখো, ওকে, একজন ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে। 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করবে? তো প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2, তৃতীয় দিনে 4, চতুর্থ দিনে 8, তাহলে দেখো সিস্টেমটা কেমন চলছে, 1 ইন্টু 2, 2 ইন্টু 4, মানে ইন্টু 2 এর মাল্টিপ্লিকেশনে এইটা। তাহলে এই যে টার্ম গুলো বা পদগুলো, এটা হচ্ছে গুণোত্তর প্রগতিতে আছে, জিওমেট্রিক প্রগ্রেশন বা গুণোত্তর প্রগতিতে। তো মোট 12 দিন মানে 12টা টার্ম অবধি বলেছে আমাদের যোগফল বের করতে হবে, ঠিক? তো গুণোত্তর প্রগতি অর্থাৎ আমি যদি এখানে এস এন মানে S12 বলি গুণোত্তর প্রগতিতে, ঠিক আছে, 12টা পদের যোগফলের ফর্মুলা কি, r⁻n−1, ঠিক আছে, r⁻r−1। আর এখানে কত কত করে যাচ্ছে, প্রথমে কি লিখতে হবে, a ইন্টু r⁻n−1 বাই r−1, a r⁻n−1 বাই r−1। তো এইটা হচ্ছে, এবার এখানে আমি যদি ভ্যালু পুট করি, a বলতে কি প্রথম পদ তো 1, তো ভাই 1 গেল, আর মানে কি, আর মানে এই যে কত করে তোমার সাধারণ যে ডিফার মানে কি বলবো, ভাগ করলে যেটা পাচ্ছ আর কি, ঠিক আছে, কমন ফ্যাক্টর যেটা আর কি, ঠিক আছে। তো এইটাকে হচ্ছে 2, তাহলে 2 কতবার, 12 বার, 2 টু দি পাওয়ার 12-1 বাই 2-1, এইটা। তাহলে এখানটায় তো 1ই হয়ে গেল, তার মানে আলটিমেটলি 2 টু দি পাওয়ার 12-1 এর ভ্যালু আমাকে বের করতে হবে, ঠিক আছে। সো এটার ভ্যালু আমাকে যদি বের করতে হয় এখান থেকে, তাহলে পরে আমি কি করব, 2 টু দি পাওয়ার 12 কিভাবে বের করবে, 2 টু দি পাওয়ার 5 কত হয় 32, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, তার মানে 64 এর স্কয়ার -1। তো 4 এর স্কয়ার কত 16, হাতে থাকে কত 1, 6 4 24 দুন 28, আর 1 29, হাতে থাকলো 2, 3896, তার থেকে 1 বাদ, অর্থাৎ 3800 কি না একবার দেখি, 4 এর স্কয়ার 16, 4 এর স্কয়ার 16, 6 থাকলো 1, 6 4 24, 48, আর 49 4, 36 4 40, সরি 4096, তার থেকে 1 গেলে 4095, 4095, এইটা হয়ে যাবে এখান থেকে উত্তর। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু এখানে ব্র্যাকেট আমি দিতে ভুলে গিয়েছিলাম, এটা সামনে একটা ব্র্যাকেট হবে, ওকে। নেক্সট দেখো, তারপরে কি বলছে, যে পেরিমিটার মানে পরিসীমা, আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা দেওয়া আছে 20 সেমি, আর ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য কত। তো এটা আমার একটা আয়তক্ষেত্র, আমরা যদি প্রথমে কনসেপ্ট অর্থাৎ ফর্মুলা টর্মুলা দিয়ে করি, তাহলে এর যদি দৈর্ঘ্যকে তুমি x মনে করো আর প্রস্থকে y মনে করো,
তাহলে ক্ষেত্রফল অর্থাৎ এক্স ইন্টু ওয়াই সেটা তোমাকে দেওয়া আছে 24, আর পরিসীমা অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সেটা দেওয়া আছে 20, অর্থাৎ সেখান থেকে আমি বলতে পারি শুধু এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 10। এবার এই দুটোকে আমাদের সলভ করতে লাগে, কিন্তু সলভ করার প্রয়োজন আছে কি? প্রয়োজন নেই, কারণ দেখে বলতে পারবে। দেখো এক্স কে 6 নাও আর ওয়াই কে 4 নাও, তাহলে দেখো 6 আর 4 যোগ করলে 10, গুণ করলে 24, এটা 6 আর এটা 4 হয়ে গেল। তাহলে তাদের বিয়োগফল বলেছে, পার্থক্য তো 6 থেকে 4 বাদ দিলে 2 হবে। ঠিক, আদারওয়াইজ আমরা সলভ করে মান বের করতে পারতাম অ্যালজেব্রা প্রয়োগ করে, দরকার নেই। ফের আসছি পরেরটাতে। এই কোশ্চেন দেখা যাক কি আছে। এখানে দেখো বলছে একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স কত? 10.3 বছর। ঠিক ভাই, এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 এবং অন্য 5 জনের গড় বয়স 9, বাকি 2 জনের গড় কত? সোজা 10 জনের গড় যদি 10.3 হয় তাহলে টোটাল কত হবে? আমি গুণ করে দিই 10 দিয়ে, তাহলে 103 হয়ে যাবে, দশমিকটা ভ্যানিশ হয়ে যাবে ওখান থেকে শুধুমাত্র, ঠিক না? দশমিক দশমিক ভ্যানিশ হয়ে যাবে। এইবার যেটা ঘটনা ঘটবে, এবার কি হবে? 3 জনের গড় 12, তাহলে 12 3 36, এটা বাদ দেবো এর থেকে কোনটা? 36 কে। আর ওইদিকে আর কতজনের? বাকি 5 জন, 5 নং 45, এটা বাদ দিলাম। এইটা কতজনের? 103 মাইনাস 6 আর 5 11 থাকলে 1 4 81, এটা কতজনের বয়স বলো তো? বাঁচলো কতজনের? এদিকে 5 জন আর ওদিকে 3 জন, 8 জন তো বাদ করে দিয়েছো, 10 জন, তাহলে আর 2 জন আছে, এটা 2 জনের বয়স বয়স তাহলে 2 দিয়ে ভাগ দিলে ওদের গড় চলে আসবে। 1 এর পরে 2, 8 এর পরে 22 কে 2 দিয়ে ভাগ দিলে কত? 11, তাহলে বাকি 2 জনের গড় হচ্ছে 11 করে। এবার দেখো বলছে ফাইন্ড আউট দি লিস্ট পারফেক্ট স্কোয়ার হুইচ ইজ ডিভিজিবল বাই, এটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথাক্রমে 21, 36 এবং 66 দিয়ে ভাগ যাবে। তাহলে 21 দিয়ে ভাগ যেতে লাগবে, 21 দিয়ে ভাগ যেতে লাগবে, 36 দিয়ে ভাগ যেতে লাগবে, আর 66 দিয়ে। তাহলে আমি আগে এদের লসাগুরা বের করি। তো কত দিয়ে? 3 দিয়ে, 3 7 21, 3 12 22, 3 66, 2 7, 2 6 12, 2 11 22, তাহলে 3 দুনা 6, 6 7 42 ইন্টু 6 ইন্টু 11, তাই না? 11 দুনা 22 আর 2 হাতে থাকলো 2, 11 4 44 আর 2 46, তাকে 6 দিয়ে গুণ করি। 6 দুনা 12, 2 হাতে থাকলো, 6 দুনা 12, 2 হাতে থাকলো 1, 6 4 36 আর 37 হাতে থাকলো 3, 6 4 24 আর 3 27। কিন্তু এই সংখ্যাটা সব থেকে ছোট সংখ্যা, যেটাকে 21, 36, 66 দিয়ে ভাগ যায়, কিন্তু এটা পূর্ণবর্গ না। কেন পূর্ণবর্গ না? কারণ এটাকে আমি লিখতে পাচ্ছি, দেখো 6 মানে কি? 3 ইন্টু 2, তার মানে কটা 3 হচ্ছে? একটা, দুটো 3, 3 এর স্কোয়ার। কটা 2 হয়ে যাচ্ছে? দুটো 2 হচ্ছে, 2 এর স্কোয়ার। একটা 7 হচ্ছে আর একটা 11, তাহলে এটা পূর্ণবর্গ হতে গেলে একে আরো একটা 7 আরো একটা 11 দিয়ে গুণ দিতে লাগবে, অর্থাৎ এখানে আরো একটা 7 দিয়ে এবং আরো একটা 11 দিয়ে গুণ দিতে হবে। তো দেখো 7 দিয়ে গুণ দাও, 7 দুনা 14, 4 হাতে থাকলো 1, 7 7 49, 50 5, 7 7 49, 50 54 হাতে থাকলো 5, 7 দুনা 14 আর 5 19, 11 দিয়ে গুণ দাও, 11 4 44 বসে গেল, 11 4 44 এর 4 হাতে থাকলো 4, 11 99, 103 আর থাকলো 10, 11 কে 11 আর 10 এ 21, 21 3 4 4 4, তাহলে এইটা হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর। আচ্ছা, তারপরে দেখো এটাতে কি আছে, বলছে একটা ক্লক আছে, যখন when it is 6, বলছে একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজার সময় 12টা ঘন্টা পড়তে কত সময় লাগবে? এটাও প্রিভিয়াস ইয়ার্স এর একদম কমন কোশ্চেন। দেখো 6টা ঘন্টা পড়তে 10 সেকেন্ড মানে এখান থেকে টুং 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 টুং, তো ঘন্টা পড়লো 6টা, কিন্তু টাইম ইন্টারভ্যাল কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, এইটা ভাবতে লাগে। এটাকে ওইভাবে ঐকিক নিয়ম মারলে পরে ভুল হয়ে যাবে, কিন্তু 6টা ঘন্টা পড়লো, কিন্তু মাঝখানে স্টার্টিং এর আগের টাইম তো আমরা কাউন্ট করবো না, ওই জন্য 5টা টাইম হবে। এই 5টে সময়ের যে গ্যাপ বা ইন্টারভ্যাল, সেইটার জন্য বলছে 6টার ঘন্টা পর এইটুকু বাঁচতে 10 সেকেন্ড টাইম লাগছে। ঠিক আছে, তার মানে এমন ভাবে সেট করা আছে যে এরকম 5বার হতে ঘড়ি কাটাটা 10 সেকেন্ড টাইম লাগবে। তাহলে 12টার ঘন্টা যখন হবে, তাহলে এরকম গ্যাপ করতে করতে 12টা ঘন্টা পড়বে, 12টা, কিন্তু মাঝখানে ইন্টারভ্যাল কটা হবে? 11টা। তাহলে 5টা বাজতে মানে 5টা টুং টুং এর গ্যাপিং এর জন্য, 5টা গ্যাপের জন্য টাইম পিরিয়ড হচ্ছে 10 সেকেন্ডের, তাহলে 11টার কত হবে? 22 সেকেন্ড। এটার উত্তর কিন্তু হবে 22 সেকেন্ড, 6 4 24 করে দিও না আবার। ঠিক, এর পরেরটা দেখো,
৯,১৯৫ টাকাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে কাদের মধ্যে, এ বি এবং সি এর মধ্যে, এরকম ভাবে যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যদি ৪৫ টাকা, ৬০ টাকা, ৯০ টাকা নিয়ে নিই, তাহলে অনুপাতটা এটা হবে। ঠিক আছে? আচ্ছা, নিয়ে নেওয়ার পরে অনুপাত তো কত কত নিলে, একজনের কাছ থেকে নিলে ৪৫, আরেকজনের কাছ থেকে ৬০, একজন ৯০, মানে মোট কত নিলে ৬০ আর ৪০, ১৯৫ টাকা নিয়ে নিলে টোটালের মধ্যে থেকে। তাহলে এই টোটাল থেকে ১৯৫ বাদ করো, বাঁচলো কত, ৯,০০০। তাহলে এই ৯,০০০ টাকাকে নিশ্চয়ই এই অনুপাতে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো আমি। করে দিই। ৪, ৩, ৭ আর ২, ৯। ৯ এর ভ্যালু ৯,০০০ হলে একের ভ্যালু ১,০০০, অর্থাৎ ২,০০০, ৩,০০০ আর ৪,০০০। এরাই যথাক্রমে এবিসি পেলো। এবিসি কখন পেলো? এগুলো বাদ দেওয়ার পরে। তাহলে আমাকে বের করতে বলেছে বি অ্যাকচুয়ালিতে কত পেয়েছে, রিসিভড বাই বি। তো বি এর থেকে তুমি কত নিয়েছিলে, ৬০ টাকা নিয়েছিলে, ওই বি এর সাথে ৬০ টাকা আরো ওকে দিয়ে দাও, তার মানে ৩,০৬০ টাকা অ্যাকচুয়ালি তো পেয়েছে বি। এটা হয়ে যাবে এখান থেকে উত্তর। এরপরে যদি দেখি কি আছে, একজন বিজনেসম্যান আছে, একজন কাপড়ের ব্যবসায়ী, কি বলছে, ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করেন। ঠিক আছে? তাহলে সে ১ মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়? দেখো 25% লাভ করছে, 25%, মানে বলতে পারো তুমি ১০০ টাকায়ও 25 টাকা লাভ করছে। এই লাভটা কোত্থেকে আসছে? তো এইবার গল্প দেখো, 25% মানে আমি জানি 1/4, অর্থাৎ লাভ মানে কি, আমার এটা ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে ক্রয় মূল্য এটা, আর এটা হচ্ছে প্রফিট, তাই তো? লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। এটা ওর ক্রয় মূল্য, তার মধ্যে ১ টাকার প্রফিট করছে ও। কিন্তু ও তো বলছে আমি ক্রয় মূল্যে বিক্রি করছি, কিন্তু অ্যাকচুয়ালি তো ক্রয় মূল্যে তার মানে বিক্রি করছে না, ও লোককে বলছে আমি ক্রয় মূল্যে বিক্রি করছি, কিন্তু তা সত্ত্বেও প্রফিট হচ্ছে, কারণ ও ঠকছে ওকে। তো অ্যাকচুয়াল ক্রয় মূল্য যদি বলি, সেটা হচ্ছে আমার যদি ৪ হয়, তাহলে ওর বিক্রি করছে ৫-এ, আর লোককে বলছে যে আমি ৫ টাকা কিনেছিলাম, কিন্তু কিনেছিল অ্যাকচুয়ালি ৪ টাকাতে। তো যাই হোক, তাহলে ১ মিটারের পরিবর্তে কি, তাহলে অ্যাকচুয়ালিতে ও লোককে বলছে আমি ৫ মিটার ৫ টাকা, মানে ৫ টাকার জিনিস, ধরে নাও প্রত্যেক মিটারের দাম ১ টাকা করে, তাহলে আমি তোদের ৫ মিটার কিনেছিলাম ৫ টাকায়, ৫ টাকায় দিয়ে দিচ্ছি, কিন্তু ও দিচ্ছে কত অ্যাকচুয়ালি ৪ মিটার। তাহলে এখানে কি বলেছে, সে ১ মিটারের পরিবর্তে কত কাপড় দেয়, অর্থাৎ রেশিওটা যদি বলি, যেটা দেওয়ার কথা সেটা ৫ হলে ও দিচ্ছে কত, ৪। ঠিক আছে? তাহলে ৫ এর ভ্যালু যদি হয়ে যায় ১০০০, বলতে পারো ১ মিটার মানে কি ১০০০, ১ মিটার মানে ১০০০ সেন্টিমিটার হয়, তাহলে ৪ এর ভ্যালু কত হবে, ৮০০। ওকে, সরি, ১ মিটার সেন্টিমিটার ১০০০ কেন বলছি, ১০০ হবে, ১০০ সেন্টিমিটার ১ মিটার হয়, তাহলে কত হয়ে যাবে সেটা, ৮০ হয়ে যাবে, ২০ × ৪ = ৮০। তার মানে ও ৮০ সেন্টিমিটার দিচ্ছে। ঠিক আছে? দিচ্ছে ৮০, দেখো তুমি নিজে, দিচ্ছে ৮০, এর লোককে বলছে যে আমি ১০০ টাকা কিনেছিলাম, তোদেরকে ১০০ টাকা দিয়ে দিচ্ছি। তো ওখানে ও লাভ হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে? 20 লাভ হচ্ছে ৮০ এর মধ্যে, মানে 25%। ৯৮, এটা দেখি কি ছিল, বলছে এবিসি একটি নদীর তীরে অবস্থিত ৩টা ঘাট, একটা নদীর তীরে অবস্থিত ৩টি ঘাট, এবং বি ঘাটটি এ ও সি ঘাটের ঠিক মাঝখানে অবস্থিত। তো মনে করুন এটা একটা নদী, এরকম একটা নদী বয়ে গেছে, মনে করুন আমি এইভাবেও আঁকাতে পারি। যাই হোক, ৩টে ঘাট আছে, মনে করুন এ আছে, আর হচ্ছে গিয়ে সি আছে, আর তার ঠিক মাঝখানে বি ঘাটটা আছে। ওকে, এবার তীরে অবস্থিত নদীর স্রোত সি থেকে এর দিকে, নদীর স্রোতটা কোন দিকে যাচ্ছে, সি থেকে এর দিকে, এরকম করে নদীর স্রোত বইছে সি থেকে এর দিকে। একটি নৌকো এ থেকে বি পর্যন্ত গিয়ে, এ থেকে নৌকাটা বি পর্যন্ত গেল, এটা ঢেউ খেলানো বোঝানোর জন্য, যে এটা স্রোত আর কি। এ থেকে বি তে গেল, যাওয়ার পরে আবার এতে ফিরে আসতে ৬ ঘন্টা ২০ মিনিট টাইম লাগে। তো এটা মাঝখানে, তাহলে টোটাল দূরত্ব আমি তো জানি না এখানটায় কি আছে, আমি মনে করলাম এখান থেকে দূরত্বটা এইটুকুটা ডি, আর এইটুকু দূরত্বটা ডি, অর্ধেক অর্ধেক, মিডিল পজিশনে যেহেতু বি বলা আছে ঠিক মাঝখানে। তাহলে এই যে ডি দূরত্ব গেল, আবার ডি দূরত্ব ফিরে আসলো, ওর টাইম লাগলো কত, ৬ ঘন্টা ২০ মিনিট। তাহলে দেখো, যখন যাচ্ছে ও এ থেকে বি, তখন ডি দূরত্ব যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় ওর গতিবেগটা কিরকম হবে, স্রোতের প্রতিকূলে যাবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই প্রতিকূলের গতিবেগ এস ইউ। ফেরত যখন আসলো, ডি ফেরত আসলো, কিন্তু এবার স্রোতের অনুকূলে আসবে। এই যে টাইমটা, গোটা টাইমটা ৬ ঘন্টা ২০ মিনিট। তো ৬ ঘন্টা ২০ মিনিট, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আবার নৌকাটা বলছে ৬ ঘন্টা ২০ মিনিট মানে কি, ২০ × ৩ = ৬০, ৬ × ১/৩ ঘন্টা। এবার বললো যে কোথায় গেল, নৌকাটি এ থেকে যদি সি পর্যন্ত যায়, তাহলে ৮ ঘন্টা সময় লাগবে। এখান থেকে ডাইরেক্ট ও সি পর্যন্ত যায়। তো যখন সি পর্যন্ত যাবে, তখন টোটাল দূরত্ব কত হয়ে যাবে, 2d এখানটায়, এবং যাওয়ার সময় যাবে স্রোতের প্রতিকূলে, অর্থাৎ এস ইউ, সেটা হচ্ছে টাইম কতক্ষণের, ৮ ঘন্টা।
তাহলে বের করো সি থেকে এ তে ফিরতে নৌকার কত সময় লাগবে। তো আমি এই দুটো ইকুয়েশন দিয়ে এখান থেকে 2 4 এটা 8 কাটতে পারি। ডি বাই এস ইউ এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এই ডি বাই এস ইউ এর মান আমি এখানে পুট করে দিতে পারি। কত পারি না এখানে 4 পুট করতে। তাহলে আমি ওখান থেকে কি পাবো, ডি বাই এস ডি, ডি বাই এস ডি ইজ ইকুয়াল টু, দেখো 6 3 18 আর 1 19, 6 3 18 আর 1 19/3, তার থেকে এদিকে 4 বাদ হয়ে যাবে, এখানে যে 4টা বসিয়েছিলাম। ঠিক আছে, তো 3 4 12, 7/3, এটা আমি পেলাম ডি বাই এস ডি এর ভ্যালু। এবার আমাকে কি বের করতে বলেছিল, যে ও যদি সি থেকে এ তে ফেরত আসতে চায়, তো সি থেকে এ আসতে গেলে কত দূরত্ব আসতে হবে, 2d দূরত্ব আসতে হবে। আর সেক্ষেত্রে ওর গতিবেগটা কি হবে, স্রোতের অনুকূলে অর্থাৎ এস ডি, এই মানটা আমাকে বের করতে হবে। এবার ডি বাই এস ডি এর ভ্যালু তো আমি অলরেডি 7/3 পেয়েছি, তাহলে 2 দিয়ে যদি গুণ করে দেওয়া যায় এটাকে, 2 7 14/3, তাহলেই আমার উত্তর চলে আসবে এত ঘন্টা। ঠিক, এত ঘন্টা টাইম। তাহলে এটাকে করলে আমি করতে পারি 3 4 12, 4 পূর্ণং 2/3, আর 2/3 কে ঘন্টাকে 60 দিয়ে গুণ করো, 40 মিনিট, তাহলে 4 ঘন্টা 40 মিনিট আমার এখান থেকে উত্তর পেয়ে যাবো আমরা। তো এই ছিল আজকের এই ভিডিওতে একটু, ঠিক আছে, যদি কোনো কোশ্চেন বাদ থেকে যায়, হয়তো আমি নিতে ভুল করে ফেলেছি বা নিতে পারিনি, বাদ ছুটে যায়, তাহলে সেটা রিজনিং এর যখন পার্ট করাবো সেখানটায় আমি ওই কোশ্চেন গুলো নিয়ে নেবো। মোদ্দা কথা ম্যাথ আর রিজনিং এর নিয়ে যতগুলো কোশ্চেন ছিল দুটো পার্টে আমি করে দেবো। ঠিক আছে, চাইলে আমাকে ফলোস করতে পারো ভ্যালিয়াস জায়গাতে, এবং স্মার্ট ম্যাথস এর টেলিগ্রাম চ্যানেল একটাই আছে, ওখানে যুক্ত হয়েও ওখানে এগুলো কন্টেন্ট তোমরা পেতে থাকবে। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাস নিয়ে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।